হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। প্রিভিয়াস ক্লাসে আমরা গ্রিনস থিওরামের ইনটুইশন নিয়ে কথা বলছিলাম। আজকের ক্লাসে আমরা কি করব, ওইটার প্রমাণটা সম্পর্কে আলোচনা করব, প্রুফটা কীভাবে মনে রাখা যায়, এটা আসলে কীভাবে সলভ করতে হয়। ঠিক আছে, সো প্রুফে যাওয়ার আগে স্টেটমেন্টটাকে একটু দেখে নিই। প্রিভিয়াস ক্লাসে আমরা যা বলছিলাম এখানে ওই বিষয়গুলোকে একটু গোছানোভাবে বলছে আর কি, যদিও সবগুলোকে জিনিস ইনক্লুড করে নেই, যেভাবে বলা যায় ইজিলি বলার চেষ্টা করছে। সো প্রথম কথা, লেট ধরে নিছে আর ইজ এ ক্লোজড রিজিয়ন অফ এক্স ওয়াই প্লেন, মানে এক্স ওয়াই প্লেনের মধ্যে যে কোনো একটা ক্লোজড কার্ভ আঁকবে, যে কার্ভটার নাম হচ্ছে সি, এবং সেই সি কার্ভের বাউন্ডারি লাইনের ভেতরে যে পার্ট থাকবে সেটা হচ্ছে আর বা রিজিয়ন বলা হয়েছে আর কি। সো এরকম বলছে, লেট আর ইজ আ ক্লোজড রিজিয়ন অফ এক্স ওয়াই প্লেন, অর রিয়েল নাম্বার আর উপরে স্কোয়ার দিয়ে তো এটাকে বলা হয় আর টাপেলস 2। এটা না বললেও চলবে, এক্স ওয়াই প্লেন বললেও চলবে। অ্যান্ড উইচ এর ক্লোজড রিজিয়ন যেটা, সেই রিজিয়নটা বাউন্ডেড বাই আ সিম্পল ক্লোজড কার্ভ সি, such that any straight line parallel to the coordinate axis cuts C at most 2 points. এই কথাটার মানে আমি পুরোটা একটু বুঝিয়ে বলি, তারপরে আমরা আবার এখানে ব্যাক করি। সো ধরে নাও, যেহেতু আমাদেরকে পুরো থিওরিটাকে প্রমাণ করতে হবে, তোমার এক্স ওয়াই প্লেনের মাধ্যমে আমরা জানি যে গ্রিনস থিওরাম সাধারণত 2 ডাইমেনশনাল। সো 2 ডাইমেনশনাল চিন্তাভাবনাটাই আমাদের করতে হবে। সো ফার্স্টলি একটা এক্স অ্যাক্সিস ধরে নিই আমরা, দিস ইজ এক্স অ্যাক্সিস, অ্যান্ড এখান থেকে যদি আমরা একটা লাইন ড্র করি, দিস ইজ আওয়ার ওয়াই অ্যাক্সিস। অ্যান্ড এই স্পেসিফিক রিজিয়নের মধ্যে যদি আমরা কোনো মানে এই সীমানার মধ্যে এক্স ওয়াই প্লেনের মধ্যে দেখো, এই যে পুরো এক্স এবং ওয়াই এর ভেতরে যে লাইনটুকু আছে বা জায়গাটুকু আছে, পুরো জায়গাটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। হ্যাঁ, তুমি এটাকে এক্স ওয়াই প্লেন বলতে পারো, এক্স ওয়াই প্লেন বলতে পারো। তো এখন এক্স ওয়াই প্লেনের মধ্যে তুমি যদি কোনো একটা ক্লোজড কার্ভ রাখো, ধরো যে তুমি এই এ পয়েন্ট থেকে যাত্রা করে কাউন্টার ক্লকওয়াইজ যাত্রা করে ঘুরে ফিরে তুমি এই পয়েন্টে ব্যাক আসলা, আর তোমার যাত্রার ডিরেকশনটা এইদিকে অ্যান্ড এইদিকে, তুমি ঘুরে ফিরে এই জায়গাটাতে ব্যাক আসলা। তাহলে দেখো, এই যে তুমি যে লাইনটা ড্র করলা, এই লাইনটা হচ্ছে বাউন্ডারি লাইন। ওকে, তো এই যে বাউন্ডারি লাইনটা একটা ক্লোজড কার্ভ না, এটা বক্ররেখা, কিন্তু বক্ররেখাটা ওপেন না, এটা যেই জায়গাতে শুরু করছে আবার সেই জায়গাতেই ব্যাক আসছে, দ্যাট মিনস এটা ক্লোজড একটা কার্ভ। সো এই ক্লোজড কার্ভকে তুমি সি দিয়ে প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এই ক্লোজড কার্ভের ভেতরে যে জায়গাটুকু আছে, সেই জায়গাটা হচ্ছে একটা রিজিয়ন বা এলাকা। ওকে, উইদাউট বাউন্ডারি লাইন, ওই যে সি যে বাউন্ডারি লাইনটা মেনশন করলাম, সেই বাউন্ডারি লাইন ব্যতীত, হ্যাঁ, এর ভেতরের প্রত্যেকটা জায়গায় ইচ অ্যান্ড এভরি পয়েন্ট, যদিও এখানে সব কিছু দেখানো যাচ্ছে না, সবগুলো পয়েন্টকে একেবারে ইনক্লুড করা যাইতেছে না, বাট পুরোটা ইন্টারনাল যে ব্যাপারটা, এই পুরো জিনিসটাকে সাধারণত বলা হয় সারফেস বলা হয়, অথবা যেমন এটাকে রিজিয়ন বলা হয়। তো তুমি আর দিয়ে প্রকাশ করতে পারো যে তুমি রিজিয়ন বলতে চাও আর কি, ওই সময় এটাকে ডি দিয়ে প্রকাশ করে। বুঝতে পারছি কথা? আর আমি আগের লেকচারে বলছিলাম যে এই যে বাউন্ডারি লাইন সি, সেটাকে তুমি আর এর মাধ্যমেও লিখতে পারো। এটা কীভাবে লেখে? এটাকে লেখে যে ডেল অফ আর। ডেল অফ আর দ্বারা বোঝায়, ডেল দ্বারা বোঝায় বাউন্ডারি লাইন অফ দ্য আর সারফেস, অথবা আর রিজিয়ন, এটা বাউন্ডারি লাইনকে বোঝায় আর কি। সো এটা হচ্ছে মোটামুটি আমার একটা বেসিক ইন্ট্রো। অ্যান্ড দ্য সেকেন্ড থিং, যে let R is a closed region of xy plane bounded by a simple closed curve C। তার মানে ক্লোজড কার্ভটা হচ্ছে আমাদের এখানে যে কি বলে কমলা কালার যে রেখাটা, অ্যান্ড ভেতরের আরটা হচ্ছে নীল কালারের রেখাগুলো, সেটা হচ্ছে আর বা রিজিয়ন। অ্যান্ড এখানে একটা শর্ত দিছে, such that মানে কি একটা শর্ত আরোপ করছে। কি শর্ত? any straight line parallel to the coordinate axis, মানে কোঅর্ডিনেট অ্যাক্সেস বলা দ্বারা দুইটা অক্ষকে বুঝাইছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এবং সেই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সমান্তরালে, মানে প্যারালাল টু দোজ অ্যাক্সেস, সমান্তরালে কোনো স্ট্রেট লাইন যদি আমি টানি বা ড্র করি, সেই স্ট্রেট লাইনটা পুরা কার্ভ, যেটা ক্লোজড কার্ভ সি, সেই কার্ভটাকে মানে এই যে কমলা কালারের রেখাটাকে
বৃত্তটাকে কাইন্ড অফ সেটাকে কাট করবে, কাটস সি কে কাট করবে অ্যাট মোস্ট 2 পয়েন্টস, সর্বোচ্চ 2টা বিন্দুতে। তাহলে আমরা একটু ট্রাই করে দেখি কথাটা ধরে আসলে কি বুঝেছে। ধরো যে আমরা এক্স অক্ষের সমান্তরাল একটা লাইন টানলাম, হ্যাঁ এক্স অক্ষের সমান্তরাল এখান থেকে একটা লাইন টানলাম, ক্লিয়ার? তো দেখো তো এই এক্স অক্ষের সমান্তরাল লাইনটা পুরো আমার কার্ভটাকে এই একটা বিন্দুতে এবং এখানে আরেকটা বিন্দুতে ছেদ করছে। তাহলে হাইয়েস্ট কয়টা বিন্দু ছেদ করতেছে? 2টা। আমার কার্ভটা যদি এরকম মানে এই শেপের না হইয়া ধরো যে কাইন্ড অফ এই শেপের হইতে পারতো, এটা তো ক্লোজড কার্ভ। আমি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছি, এদিক থেকে যেতে ঘুরে ফিরে আবার এখানে ব্যাক করছি, এবং তখন তুমি দেখো কোনো একটা লাইন যদি তুমি টানো এক্স অক্ষের প্যারালালে, তাহলে কিন্তু সেই লাইনটা পুরো কার্ভটাকে 4টা বিন্দুতে ছেদ করতেছে। দ্যাট মিনস আমরা এই টাইপের কোনো গ্রাফ নিয়ে কাজ করতে পারবো না। আমাদেরকে যে পাথ নিয়ে কাজ করতে হবে সেই পাথটা এত কমপ্লিকেটেড হলে হবে না, সেটা এমন পাথ হবে যেটা খুব বেশি ইজি। এখন কতটুকু ইজি, সেই ইজি ব্যাপারটাকে আরও ক্লিয়ারিফাই করার জন্য ওরা এই কথাটা বলছে যে এতটা ইজি নিবা যে তুমি এক্স অক্ষ বরাবর কোনো লাইন টানলে সেটা মাত্র 2টা বিন্দু সেট করবে, এবং তুমি যদি সিমিলারলি আবার যদি এখানে যে একটা টানো, দেখো তো কয়টা বিন্দু সেট করে, অবভিয়াসলি 2টা বিন্দু, জাস্ট এইটা এবং এটা। ওকে, সো এখন যদি আমরা দেখি যে ওয়াই অক্ষ বরাবর কোনো লাইন যদি টানি, তাহলে দেখবো যে হাইয়েস্ট 2টা বিন্দু সেট করবে। সো ধরে নাও এটাকে টানলাম, তাহলে দেখো এই যে একটা পয়েন্ট অ্যান্ড এই যে একটা পয়েন্ট, হাইয়েস্ট 2টা পয়েন্ট সেট করতেছে। দ্যাট মিনস এই যে পুরো শর্তটাকে আমরা বুঝে গেলাম যে কি বললো এখানে, যে any straight line parallel to the coordinate axis cuts C at most 2 points. নাও এটা শর্ত সম্পূর্ণ সবগুলো শেষ, এরপরে আবার আরেকটা শর্ত অ্যাড করছে, সেটা হচ্ছে if px, y and qx, y, এই p আর q কি, এটা দেখে ভয় পাওয়ার কিছু না যে হুট করে কোত্থেকে আসলো, কারণ আমরা জানি এই পুরো কাজটা করতেছি আমরা একটা ভেক্টর ফিল্ডে, এক্স ওয়াই মধ্যে অনেকগুলো ফিল্ড ভেক্টর আছে, এই যে এরকম অনেকগুলো ফিল্ড ভেক্টর আছে, সেই ফিল্ড ভেক্টরকে আমরা এফ দিয়ে প্রকাশ করি, অথবা অন্য কিছু দিয়েও চাইলে প্রকাশ করতে পারো। সেই এফ ভেক্টর ফিল্ডকে প্রকাশ করার জন্য আমাদের 2টা কম্পোনেন্ট লাগে, সেটা হচ্ছে pi অ্যান্ড কিউ অফ ওয়াই, যেখানে পিটা অবভিয়াসলি আ ফাংশন অফ এক্স ওয়াই অ্যান্ড কিউটা অবভিয়াসলি এ ফাংশন অফ এক্স ওয়াই। সো সেই পি এবং কিউ এই 2টা ফাংশনই কন্টিনিউয়াস ফাংশন হইতে হবে of xy having xy of x, মানে কি বলছে যে p x, y and q x, y are continuous function of xy, মানে এই দুইটাকে কন্টিনিউয়াস ফাংশন হইতে হবে এবং ভেরিয়েবল হবে xy, এই জন্য বলছে অফ xy। বুঝতে পারছি কথা? অফ xy এটা অ্যাড করার মাধ্যমে বুঝাইছে যে ওই ফাংশনের ভেরিয়েবল কে কে, যদি আমরা এটা বলে দিছি অলরেডি p এর ব্র্যাকেট দিয়ে x, y বলে দিয়েছি। তো কন্টিনিউয়াস ফাংশন মানে কি, এই ফাংশনটা এক্সিস্ট করবে বা এই ফাংশনের কোনো মানে বাউন্ডারি লাইনটা এমন হবে না যে যেটা মাঝখান বরাবর কোনো একটা জায়গায় গ্যাপ পড়ে যাবে, এটা পুরোপুরি কন্টিনিউয়াস হবে, স্মুথ হবে, এটা বলা হয়েছে আর কি। অ্যান্ড হ্যাভিং কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভ ইন আর, মানে এই যে ভেতরকার চিত্রের ভিতরে দেখো এই যে ভেতরকার পুরো রিজিয়নটা আছে, সেই রিজিয়নটার মধ্যে আমার ওই পি এর এবং কিউ এর পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করতে হবে। এই কথাটাকে এইভাবে বলছে যে হ্যাভিং কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভস ইন আর, দেন ওরা এই শর্তটাকে অ্যাপ্লাই করবে। তাহলে আমি যদি এখানে শর্তগুলোকে আরেকবার একটু হাইলাইট করি বোঝার সুবিধার্থে বা মনে রাখার সুবিধার্থে, যদি এটা তোমার পরীক্ষায় লিখতে হবে না, তুমি জাস্ট স্টেটমেন্ট লিখবা। এই চিত্র যেটা ড্র করলাম এটাও লাগবে না, চিত্র যেগুলো লাগবে সেগুলো প্রুফ শুরু করার পরে দেখাবো, এটা বোঝানোর জন্য বলছি আর কি, ঠিক আছে? সো আমরা যদি একটু করে দেখি, ফার্স্টের যে শর্তটা ওরা আমাদেরকে দিল 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে একটা ক্লোজড কার্ভ লাগবে, ক্লোজড কার্ভ। ওকে, সেই ক্লোজড কার্ভটা একটা ভেতরকার মানে ক্লোজড কার্ভের, যেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি, সেই ক্লোজড কার্ভের ভেতরে থাকবে রিজিয়ন, তাই না? ভেতরে থাকবে কি একটা রিজিয়ন থাকবে, সেই রিজিয়নটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। ওকে, এটা গেল। অ্যান্ড এমন একটা কার্ভ নিতে হবে যেটা ওই এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর কাটলে হাইস্ট 2টা পয়েন্টে ছেদ করবে, এটা না লিখলাম আমি এখানে। সেকেন্ড কথা, এখানে আমার ওই যে ভেক্টর ফিল্ডের 2টা পার্ট, একটা হচ্ছে পি which is a function of xy and আরেকটা হইতেছে কিউ যেটা xy এর ফাংশন, এই 2টা জিনিস এক্সিস্ট করতে হবে বা কন্টিনিউয়াস হইতে হবে। কি হবে? কন্টিনিউয়াস হইতে হবে, ঠিক আছে? continuous over the region R, continuous over the region R।
আর রিজিয়নে পুরো ফাংশনটার এই দুইটা পার্টকে কন্টিনিউয়াস হইতে হবে, এবং এই দুইটা কন্টিনিউয়াস হইলে হবে না, এই দুইটা জিনিসের যে পার্শিয়াল ডেরিভেটিভ সেগুলো এক্সিস্ট করতে হবে। ঠিক আছে, সো আমরা দেখি পি এর পার্শিয়াল ডেরিভেটিভ বের করবো আমরা ওয়াই এর সাপেক্ষে। সো ডেল পি ডেল ওয়াই, এটাকে ডেল পি ডেল ওয়াই বলো, অ্যান্ড যে কিউ যেটা সেটাকে আমরা ডেরিভেটিভ বের করব, কারণ আমার প্রমাণের মধ্যে এই টার্ম দুইটা আছে, তো এগুলো যদি এক্সিস্টই না করে, যেমন দেখো প্রমাণের মধ্যে যে পয়েন্টটাতে প্রমাণের যে লাইনটা ডেল কিউ বাই ডেল এক্স মাইনাস ডেল পি বাই ডেল ওয়াই, এখন এই দুইটা কম্পোনেন্ট যদি এক্সিস্টই না করে তাহলে এগুলোকে আমরা প্রমাণ করতে পারবো না। তার মানে এইটাই হচ্ছে পি এবং পি কিউ এর পার্শিয়াল ডেরিভেটিভ, এগুলো এক্সিস্ট করতে হবে। সো ডেল কিউ বাই ডেল এক্স এইটাও কন্টিনিউয়াস হইতে হবে ওভার দ্য রিজিয়ন আর, অথবা তুমি বলতে পারো যে এই দুইটা জিনিস এতগুলো লাইন না বলার পরিবর্তে তুমি জাস্ট বলতে পারো যে এগুলো এক্সিস্ট করতে হবে, এগুলো কি হতে হবে, এক্সিস্ট করতে হবে। তাহলে আমরা পরবর্তী যেই ইয়াটা লিখছি আর কি সেটাকে লিখতে পারবো, বা পুরো থিওরিটাকে লিখতে পারবো। সো নাও দ্য থিং ইজ, এই থিওরিটাকে আমরা কেমনে প্রমাণ করবো, যদিও এই আগের ক্লাসের একেবারে লাস্টের দিকে আমি একটু করে বলছিলাম যে আমরা যদি থিওরিটাকে একটু লিখে ফেলি, আবার ফার্দার যদি লিখে ফেলি, তাহলে ইট লুকস লাইক, দেখো যে লাইন ইন্টিগ্রাল ওভার দ্য ক্লোজড রিজিয়ন সি পি ইন্টু ডিএক্স প্লাস কিউ ইন্টু ডিওয়াই is equal to surface integral of curl, মানে surface integral of curl of f। সেটাকে আমরা এভাবে লিখতে পারি, curl of f টাকে মূলত যে del q by del x minus del p by del y, and এই পুরোটার পাশে আমরা dA লিখতে পারি অথবা dx dy লিখতে পারি। তো ব্যাপার হইতেছে এই যে এই পার্টের মধ্যে যে মানে লাস্টের পার্টের মধ্যে দুইটা কম্পোনেন্ট, একটা পার্শিয়াল ডেরিভেটিভ এখানে, অন্যটা এখানে, এই দুইটাকে আমরা এবার আলাদা করে ফেলবো। সো আলাদা করে ফেললে এমন দাঁড়ায় ব্যাপারটা, অর্থাৎ এই যে আমার ডাবল ডেরিভেটিভের যে সাইনটা বা যে অপারেটরটা সেটা ওই দুইটা কম্পোনেন্টের সাথে ইন্ডিভিজুয়ালি যাবে। তা আমরা বলতে পারি ক্লোজড অথবা সারফেস ইন্টিগ্রাল অফ দ্য ক্লোজড রিজিয়ন আর অফ del x del q by del x dx dy minus surface integral of the closed region R of del p by del y into dx dy। এই যে দুইটা পার্টে ভাগ করলাম। সো ফার্স্টে আমরা কি করব, এই পার্টের এই অংশটার মান বের করব, অ্যান্ড সেকেন্ডলি আমরা এই অংশটার মান বের করব, তারপরে দুইটা জিনিসকে অ্যাড করে। দেখো এই যে প্রথম যেটাকে আমি সাইন দিলাম এখানে কিন্তু আমি মাইনাসকে ইনক্লুড করছি, অর্থাৎ মাইনাসটা বাদ না, মাইনাসটা এটার ভিতরে চলে আসবে, অ্যান্ড পরে আমরা দ্বিতীয় অংশটা বের করব, বের করার পরে দুইটাকে যোগ করব, যোগ করলে আমরা এখানের এই টার্মটাকে ব্যাক পাবো। যদি এইটা পাই তাহলে আমরা বলতে পারবো যে আমাদের থিওরিটা প্রমাণ হয়ে গেছে। বুঝতে পারছি কথা? ঠিক আছে, সো আমরা এবার আমাদের মেইন প্রমাণে চলে যাই। এখানে প্রমাণের বইতে প্রমাণের আগে কিছু কথাবার্তা লিখছে, তো আমি এগুলোকে ইগনোর করলাম, এগুলো তোমরা লিখে নেবে ওখান থেকে। আমি জাস্ট মেইন পড়াটা যাচ্ছি আর কি, মেইন কাহিনীটা বলতেছি। সো প্রুফ, সো দেখো এখানে প্রুফের মধ্যে কি কি বলছে আমি একটু পড়ে ফেলি। লেট আর ইজ এ ক্লোজড রিজিয়ন বাউন্ডেড বাই এ সিম্পল ক্লোজড কার্ভ সি। এটা তোমরা সবাই জানি, আগেও বললাম। হুইচ হ্যাজ দ্য প্রপার্টি মানে যে কার্ভটা, যে কার্ভ নিয়ে অথবা যে রিজিয়ন নিয়ে এখন বললো আর ক্লোজড কার্ভ, আর ক্লোজড রিজিয়ন অ্যান্ড সি ক্লোজড কার্ভ, সেই ক্লোজড কার্ভের একটা প্রপার্টি থাকতে হবে বা একটা বৈশিষ্ট্য থাকতে হবে। এন্ড এ স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস কাট সি অ্যাট মোস্ট 2 পয়েন্টস, সর্বোচ্চ দুইটা বিন্দু ছেদ করবে যদি আমি এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর কোনো দুইটা স্ট্রেট লাইন ড্র করি। নাও উই শ্যাল প্রুভ দ্য থিওরাম ফর দিস কন্ডিশন। অর্থাৎ উপরোক্ত কন্ডিশন মেনটেন করে আমাদের কি করতে হবে, থিওরিটিক প্রমাণ করতে হবে। তো প্রমাণের সুবিধার্থে ওরা আমাদের যে রিজিয়ন আছে, গ্রাফের মধ্যে যে রিজিয়নটা আছে, সেই রিজিয়নটাকে দুইটা পার্টে ভাগ করে নিছে, বা দুইটা ভাবে রিপ্রেজেন্ট করছে আর কি। দুইটা ভাবে রিপ্রেজেন্ট করা যায় চাইলে। তুমি একটা কাজ, একটা অপারেশন এক্স অক্ষ বরাবর করতে পারো, অন্য অপারেশনটা ওয়াই অক্ষ বরাবর করতে পারো, এই জন্য দুইটা পার্ট করছে। তো লিখছে সাপোজ আর ইজ রিপ্রেজেন্টেবল ইন বোথ অফ দ্য ফলোইং ফর্মস।
তো নিচে দুইটা ফর্ম দিছে, যে ফর্মের দুইটা ফর্মেটেই আমরা চাইলে আটটাকে রিপ্রেজেন্ট করতে পারি। সো এরপর দুইটা ইন্ডিভিজুয়াল ফর্মেট আমরা ম্যাথটাকে সলভ করবো। সো ফার্স্ট কন্ডিশন, ওরা যে ফার্স্ট যে ফর্মটা দেখাইছে সেই ফর্মটা হচ্ছে অনেকটা এরকম। এক নম্বরে ওরা এক্স এর মানটাকে আরবিটারি ধরে নিয়েছে, মানে এক্স এর মানটাকে ইচ্ছা অনুযায়ী ধরবে, ডোমেইন আকারে দিবে, অ্যান্ড ফলে ওয়াই এর মানটাকে ওরা ব্যাক পাবে। সো আমরা একটু করে লিখে ফেলি যে এ ইজ লেস দেন এক্স ইজ লেস দেন বি, অথবা এটাকে সিমিলারলি তুমি বলতে পারো যে এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল এ অ্যান্ড এক্স ইজ লেস অর ইকুয়াল বি। তো এক্স এর মানটা এর সমান হইতে পারে, তার চাইতে বড়, বি এর সমান হইতে পারে এবং তার চাইতে ছোট। এইটা যদি হয়, যদি এক্স এর মানটা তুমি এইভাবে নাও, তাহলে ওয়াই এর মানটা কি পাবে সেটা বোঝার জন্য আমরা ফার্স্ট একটা গ্রাফ ড্র করি। এখানে এই সিমিলার গ্রাফটা আমরা অন্য পাশে ড্র করব। সো ধরে নাও এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, অ্যান্ড আমরা যদি এখান থেকে কোনো একটা লাইন ড্র করি, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এবং তার মধ্যবর্তী একটা ক্লোজড রিজিয়ন যদি আমরা ড্র করতে চাই, ধরো যে এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমরা যাত্রা শুরু করে ঘুরে ফিরে আমরা এই পয়েন্টে আবার ব্যাক আসছি, এবং আমাদের যাত্রাটা অবশ্যই কাউন্টার ক্লকওয়াইজ, এখান থেকে এই ডিরেকশনে, এবং ঘুরে ফিরে আমরা এই ডিরেকশনে ব্যাক আসলাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই, বুঝে গেছি এতটুকু। সেকেন্ড কথা, আমরা এক্স অক্ষ বরাবর আরবিটারি মান ধরে নিব, যেখানে এ এর মানটা হাইয়েস্ট এবং বি এর মানটা কি লোয়েস্ট। সো দেখো এই গ্রাফটার এক্স অক্ষ বরাবর একেবারে সর্বনিম্ন মান যেটা, সো এ এর মানটা লোয়েস্ট আর বি এর মানটা হাইয়েস্ট। তো এক্স অক্ষ বরাবর সর্বনিম্ন মান যেটা সেটাই তো এ, তাই না। এই যে দেখো এক্স অক্ষ বরাবর এই মানটাই তো সর্বনিম্ন, দিস ইজ এ। অ্যান্ড তুমি যদি এখানে কোনো একটা পয়েন্ট ধরে নাও যে এই পয়েন্ট বরাবর, সেই পয়েন্ট বরাবর তুমি যদি এক্স অক্ষ বরাবর অন্য একটা মান লোকেট করো, অ্যান্ড দিস ইজ বেসিক্যালি বি। তো আমরা এক্স এর মানটাকে এখন এই গ্রাফের মধ্যবর্তী যে কোনো পয়েন্ট কিন্তু এই সীমানার মধ্যে, তুমি যদি এখানে একটা পয়েন্ট নাও তাও কিন্তু এ বি এর মধ্যে, এখানে একটা পয়েন্ট নাও তাও কিন্তু এ বি এর মধ্যে, এখানে একটা পয়েন্ট নাও এ বি এর মধ্যে, এখানে একটা পয়েন্ট নাও এ বি এর মধ্যে। সো প্রত্যেকটা পয়েন্টের জন্য তুমি সমস্ত ভ্যালুগুলো আসলে এক্স এর মানগুলো এ বি এর মধ্যেই নিচ্ছ। তুমি যদি বাইরে কোনো মান নাও তুমি গ্রাফকে রিচ করতে পারবে না। মানে ধরো তুমি এখানে একটা মান নিলে, তুমি সেখান থেকে উপরে গেলে গ্রাফকে খুঁজেই পাবে না, তো এটা তুমি নিতেও পারবে না এখানে। ওকে, সো নাও দ্য থিং ইজ, আমরা এক্স এর মানটাকে আরবিটারি ধরে নিলাম, ঠিক আছে। এখন তাহলে ওয়াই এর মান কি পাইতে পারি। সো দেখো তো, তুমি যদি এক্স অক্ষ বরাবর ধরো যে আমরা প্রথম বিন্দুটাকে অথবা 2 নম্বর বিন্দুটাকে একটা বিন্দুর নাম দিই সি বিন্দু। এখন এই সি বিন্দু বরাবর আমরা আমাদের গ্রাফের দিকে একটু তাকাই, গ্রাফের চেহারাটা কি দেখি। সো ধরো এরকম করে যদি কাটি, এটা হচ্ছে এই পর্যন্ত আসলো। এই গ্রাফটার এই সি বিন্দু বরাবর যে রেখাটা, এখানে মানে সি বিন্দু বরাবর এক্স এর মান হলে তার দুইটা ওয়াই এর মান পাওয়া যাচ্ছে, এখানে একটা, মানে দুইটা বিন্দু বরাবর আছে আর কি, অথবা বলতে পারো এখানে একটা। এখন নট অনলি দুইটা, এই দুইটা তো লাইনের উপরে, বাট সারফেসের উপরেও তো অন্যান্য আরও ওয়াই এর মান আছে। তো ধরো এখানে একটা ওয়াই এর মান, এখানে একটা ওয়াই এর মানকে আমরা মানে কাউন্ট করতেছি আর কি, এখানে একটা কাউন্ট করতেছি। এই যে প্রত্যেকটা নীল কালারের বিন্দুটা, মানে ওই পুরো সারফেসের বা পুরো কার্ভের লাইন বরাবর এবং সারফেসের মধ্যে যেগুলো নিলাম, এই প্রত্যেকটা বিন্দুটি এক্স এর মান কিন্তু সি, এক্স এর মান এটার জন্য এক্স এর মান সি কমা সামথিং, হ্যাঁ এখানে এক্স এর মানটা সি কমা সামথিং, এখানেও এক্স এর মানটা সি কমা সামথিং। সিমিলারলি এই উপরেরটাও সি কমা কিছু একটা, নিচেরটাও এখানে সি কমা কিছু একটা, বুঝতে পারছি। তো দেখো তো নিচের বিন্দুটাতে যে মানটাকে তুমি নিবে সেই মানটা আসলে কি হবে, এবং উপরের মানটাকে তুমি কি হবে বলো তো। এই যে ব্র্যাকেট দিয়ে যে জায়গাটা খালি রাখলাম, সেখানে মূলত কি ফাংশন অফ এক্স বসবে, তাই না। কারণ আমরা জানি ওয়াই অক্ষ বরাবর মানটা কি এফ অফ এক্স এর সমান। সো ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বলতে পারো, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, না লিখি আমরা, বুঝছি তো ব্যাপারটা। তার মানে এই যে নিচেরটা একেবারে লোয়েস্ট যে পয়েন্টটা, সেখানে ফাংশন হবে, যে কোনো একটা ফাংশনের ভ্যালুটা বসবে আর কি। তো আমরা এখান থেকে বলতে পারি এরকম। তো এখন এই যে পুরো রাস্তাটাকে আমরা দুইটা পয়েন্টে ভাগ করে ফেলতে পারি। ধরো স্টার্টিং পয়েন্টটাকে আমরা এ নাম দিলাম,
তারপরে এখানে এই পয়েন্টটাকে আমরা বি নাম দিলাম, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত একটা রাস্তা বা একটা গ্রাফ, ফার্দার বি থেকে এ পর্যন্ত আরেকটা গ্রাফ, দুইটা গ্রাফ। সো নিচের যে ফাংশনটা, সেই ফাংশনটাকে ধরো আমি প্রকাশ করলাম, যেহেতু এই পুরো ফাংশনটা থেকে আমরা ওয়াই এর মান পাবো, সো নিচের ফাংশনটাকে আমি প্রকাশ করলাম যে f1 অফ এক্স আকারে। দেখো এই ফাংশনটার ভেতরে এক্স কেন বলো তো, কারণ আমরা এক্স এর মানটা আরবিটারি ধরে নিছি, বা এক্স এর মানটা আমরা ইনপুট করব, আর এই যে f1x এটা মূলত আমাদের y ইকুয়াল টু f1x, এই জন্য আমরা জাস্ট y লিখছি, মানে f1xটা লিখছি আর কি। তো এখন f1x হচ্ছে, তাহলে দেখো এই যে লোয়েস্ট ভ্যালুটা নীল কালারের সি বিন্দু বরাবর এ বি ফাংশনের উপরে এক্স যে কোনো একটা বিন্দু লোকেট করলাম, এই বিন্দুটা, যে বিন্দুতে এক্স অক্ষের স্থানাঙ্ক সি ঠিক আছে, বাট ওয়াই অক্ষের স্থানাঙ্ক খালি রাখছি, সেটা অবশ্যই ফাংশনের মাধ্যমে লিখবো। তো লিখতে পারি আমি f1 অফ সি। ক্লিয়ার? আবার তুমি যদি এখানে যে কোনো একটা বিন্দু পাও, তাহলে সেটা কি ফাংশনের বহির্ভূত মান, বাট হাইয়েস্ট পয়েন্টে যদি যাও সেটাও কিন্তু ফাংশনের উপরস্থ একটা ভ্যালু। তো সেক্ষেত্রে নতুন উপরের ফাংশনটাকে তুমি f2x দিয়ে বোঝাও, কারণ আমি এ আর বি এই দুইটা বিন্দু লোকেট করার পরে, যেমন এ থেকে বি একটা রাস্তা, বি থেকে একটা রাস্তা, তার মানে এ থেকে বি পর্যন্ত যে ফাংশন, বি থেকে এ পর্যন্ত ডিফারেন্ট ফাংশন ধরে নিছি। নিচের ফাংশনটাকে f1 দিয়ে প্রকাশ করছি, উপরের ফাংশনটাকে f2 দিয়ে প্রকাশ করছি। সো এই বরাবর তো আমাদের সেই এক্স f2x বোঝাবে, তাহলে ঠিক না? নিচেটা যেমন f1x বোঝাবে, f2x বোঝাবে। তাহলে এই যে উপরের বিন্দুটার স্থানাঙ্কটা, এটার মতো c, f2 অফ c হবে। বুঝতে পারছি? এই যে সিটা দেখতে পাচ্ছি, এটা এক্স অক্ষ বরাবর মানটা, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর মানটা। আর আমরা তো জানি যে ওয়াই ইকুয়াল টু f2x, সো এটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর লিখে দিতে পারবো। আর যেহেতু এক্স এর মানটা ওরা সি বলে দিয়েছে, এই জন্য ভিতরে লিখছি f2 অফ c। আমি আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। তাহলে দেখো এক্স এর মানটা যদি আমরা আরবিটারি ধরে নেই এ থেকে বি এর মধ্যে, ইনক্লুডিং এ অ্যান্ড বি, সো তখন আমরা ওয়াই এর মানটা আসলে কি পাইতেছি, ওয়াই এর মানটা কোন সীমানার মধ্যে পাইতেছি? দেখো তো এখানে সবগুলো ওয়াই এর মানের লাস্ট সীমানা f1 অফ c, যেটাকে তুমি f1 অফ x বলতে পারো, অ্যান্ড উপরের সীমানা f2 অফ c, যেটাকে তুমি f2 অফ x বলতে পারো। সো তুমি এখানে বলবা যে ভাইয়া যদি আমি x এর মানটা এমন নেই, তাহলে y এর মানের যে লোয়েস্ট সীমানা, সেটা আমি পাইতেছি f1 অফ x, অ্যান্ড এটার থেকে বড় হবে, সমান হইতে পারে, অ্যান্ড এটার হাইয়েস্ট সীমানা হবে f2 অফ x, এটা সমান হইতে পারে, বড় হইতে পারে। বুঝতে পারছি কথা? সো পুরো ফিগারটার মাধ্যমে আসলে এই ব্যাপারটাকে আমরা এক্সপ্লেন করলাম। নাও দ্য সেকেন্ড থিং, 2 নম্বর কন্ডিশনটা, আমরা একটা কন্ডিশনকে এক্স অক্ষ বরাবর এক্সপ্লেন করছি, অন্য কন্ডিশনটাকে ধরো আমরা যে ওয়াই অক্ষ বরাবর একটু বলে ফেলি। তো এবার আমরা ওয়াই অক্ষ বরাবর আরবিটারি মান নিব। সো আমাদের মানটা ওয়াই অক্ষ বরাবর যদি আমরা ওখানে এক্স অক্ষ বরাবর এ বিট ধরলাম, ধরে নাও যে ওয়াই অক্ষ বরাবর আমি সিডি কোনো একটা মান নিব। সো ওয়াই এর মানটা হবে সি এর চাইতে বড় অথবা সমান, এবং ডি এর চাইতে ছোট অথবা সমান। ওকে, সো এই ব্যাপারটাকে তাহলে আমাদের গ্রাফিক্যালি একটু বুঝতে হবে। ওইটা আগের মতোই, একেবারে সেম জিনিস, বাট ভাইস ভার্সা, উল্টা আর কি। সো তুমি এখান থেকে একটা এক্সিস ড্র করে ফেলো, কাইন্ড অফ দ্যাট। এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। অ্যান্ড এখানে যদি কোনো একটা ফাংশন থাকে যেটা এই পয়েন্ট থেকে শুরু হয়ে, আমি মুভমেন্ট এখান থেকে করি, ফাংশনটা এখান থেকে শুরু হয়ে ধরো যে এই পয়েন্টে ব্যাক আসলো। সো দিস ইজ দ্য ফাংশন। আমরা এবার ওয়াই অক্ষ বরাবর কোনো একটা মান কেটে নেব। আচ্ছা, গ্রাফটা কীভাবে নাই করবো আগে, এটা দেখতে কমপ্লিকেটেড লাগতে পারে। ধরো যে কোনো ব্যক্তি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে সে এরকম করে ঘুরে ফিরে সে এই পয়েন্টে ব্যাক আসলো। ঠিক আছে? সো এই পয়েন্টে যখন ব্যাক আসলো, এটা একটা ক্লোজড কার্ভ হয়ে গেল, সে কাউন্টার ক্লকওয়াইজ যাত্রা করতেছে বা রোটেট করতেছে। তো এই পুরো ফাংশনটা তুমি ওয়াই অক্ষ বরাবর যদি লোয়েস্ট ভ্যালু ধরে নাও, আগেরবার কিন্তু আমরা এক্স অক্ষ বরাবর এরকম মান ধরে নিয়েছিলাম, তাই না? এবার কিন্তু ওয়াই অক্ষ বরাবর মান ধরে নিব। সো এই লোয়েস্ট ভ্যালু যেটা, এটাকে তুমি সি বিন্দু বলো, আর এই উপরে হাইয়েস্ট যেটা আছে ধরো যে এখানের কোনো বিন্দুতে, সো ওই বরাবর মানটাকে তুমি ধরো যে ডি ধরে নিলাম, সি থেকে ডি ধরে নিলাম। ওকে, সো এখন দেখো এটাকে যদি আমি ভেতর সি বরাবর গেলে যে বিন্দুটা পাই, সেই বিন্দুটাকে তুমি যদি একটা নাম দাও যে দিস ইজ এ পয়েন্ট অ্যান্ড দিস ইজ বি পয়েন্ট, তাহলে এই পুরো রাস্তাটাকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম। এ থেকে বি একটা, মানে এ থেকে জার্নি শুরু করে বি পর্যন্ত একটা, আর বি থেকে জার্নি শুরু করে ফার্দার এ পর্যন্ত আর একটা। ঠিক আছে?
সো নিচের যেটা, তাহলে দেখো দুইটা রাস্তা হয়ে গেলো, তার মানে এটা দুইটা ফাংশন, এটা কি দুইটা ফাংশন। তো আগের ফাংশনটাকে যেহেতু আমরা মানে আগের যে চিত্র সেখানে ফাংশনটাকে এফ দিয়ে প্রকাশ করলাম, নতুন ফাংশনটাকে আমরা জি দিয়ে প্রকাশ করতে পারি। তো নিচের যে ফাংশনটা সেই ফাংশনটাকে ধরো আমরা নাম দিলাম, এটা হচ্ছে তোমার এটাকে বলবো G1, সরি এটাকে আমরা বলবো কি, ফাংশনটার নাম দিলাম G1, প্রথম ফাংশন G1 দিলাম এই জন্য। অ্যান্ড আমাকে বুঝতে হবে যেহেতু আমি ওয়াই অক্ষ বরাবর মান নিলাম, দেখো এই সি থেকে ডি এর মধ্যে যে কোনো একটা বিন্দুর মান নিলে সেটা কার মান, ওয়াই এর মান, তাহলে গ্রাফের মানটা কার হবে, ফাংশন অফ ওয়াই হবে। গ্রাফের মানটা বরাবর যে এক্স এর মান সেটা কি হবে, ফাংশন অফ ওয়াই হবে। সো আমরা বলতে পারি জি ইজ আ ফাংশন অফ ওয়াই, G1 অফ ওয়াই। আর এই যে পরের ফাংশনটা দেখতে পাচ্ছ, তার মানে এটা কি বলো, এই যে এই প্রথম ফাংশনটা, অ্যান্ড পরের ফাংশনটা দেখতে পাচ্ছ, এটা তুমি বলতে পারো G2 অফ ওয়াই। বুঝতে পারছি, আমি আশা করি ততটুকু ক্লিয়ার হয়েছে। তো তুমি ধরে নাও সি থেকে ডি এর মধ্যবর্তী কোনো একটা বিন্দু বরাবর তুমি কিছু লাইন টানবে। সো ধরো এই বিন্দুটা বরাবর আমরা এখানে একটা প্যারালাল লাইন টানতেছি, তাহলে দেখো তো সেই বিন্দু বরাবর ওয়াই এর এক্স এর লোয়েস্ট ভ্যালু, এইটা এক্স এর লোয়েস্ট, যেহেতু ওয়াই এর মানটা ফ্রিলি নিলাম সেই অনুযায়ী এক্স এর মান পাবো। এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এবং মধ্যবর্তী আরও অসংখ্য বিন্দু আছে এরকম। সো দেখো তো প্রত্যেকটা বিন্দুতে কিন্তু ওয়াই এর মানটা সেম। তুমি যদি এই বিন্দুটা তুমি ধরো এফ বিন্দু বলে নিলা, ওয়াই বরাবর এফ, সো এই প্রথম বিন্দুতে ওয়াই এর মান যা, দ্বিতীয় বিন্দুতে, বুঝতে পারছো কথাটা, এই যে এখানে এফ নিলে এই প্রথম বিন্দুতে ওয়াই এর মান যা, দ্বিতীয় বিন্দুতে ওয়াই এর মান তা, তৃতীয় বিন্দুতে, সবগুলো বিন্দুতে ওয়াই এর মানটা সেম, বাট ভেরি করতেছে এক্স এর মানটা। এক্স এর মানের লোয়েস্ট, সবচেয়ে কম এক্স এর মানে এই বিন্দুতে, এবং সবচেয়ে বেশি এক্স এর মানে এই বিন্দুতে। সো লোয়েস্ট ভ্যালুটাকে তুমি কিভাবে বুঝাবা, কারণ এক্স এর মানটাকে বোঝানোর জন্য কারণ আমরা জানি যে G1 অফ ওয়াই মানে কি, এক্স ইকুয়াল টু G1 অফ ওয়াই, তার মানে এক্স এর পরিবর্তে আমরা G1 অফ ওয়াই বসাতে পারি। আর এখানে হাইয়েস্ট পয়েন্টে এক্স এর পরিবর্তে আমরা G2 অফ ওয়াই বসাতে পারি, এবং স্পেসিফিক যেই পয়েন্টে সেই পয়েন্টটাকেও আমরা লোকেট করে দেবো। সো আমরা এই পয়েন্টটা ধরো, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছি এটার জন্য ওয়াই এর মান বলতে পারি G1 অফ এফ, আর এই পয়েন্টটার জন্য ওয়াই এর মান বলতে পারি G2 অফ এফ। ঠিক আছে, এটা বুঝাইলাম আর কি, বাট মেইন কাহিনী হচ্ছে G1 অফ ওয়াই। তো দেখো ওয়াই এর সীমানা যদি সি থেকে ডি হয়, যেটা এখানে লিখলাম ওয়াই এর সীমানা সি থেকে ডি, তাহলে আমরা যে এক্স এর সীমানাটা পাবো সেটাকে আমরা ব্যাখ্যা করলাম যে এক্স এর সীমানাটার লোয়েস্ট মান হইতেছে G1 অফ ওয়াই, এই যে পয়েন্টটাতে দেখতে পাচ্ছ আশা করি, এই যে পয়েন্টটাতে লোয়েস্ট মান। অ্যান্ড এটার থেকে এক্স এর মানটা বড় হইতে পারে, সমান হইতে পারে, সরি ওয়াই এর মানটা ভেতরে ওইটা মাস্ট বি ওয়াই, এটা এক্স এক্স ওয়াই না, কারণ জি অফ ওয়াই এটা মূলত কি এক্স ইকুয়াল টু এক্স এর ভ্যালু আর কি, এক্স এর মানটা এমন হইতে পারে, অ্যান্ড এক্স এর মানটা লেস হবে G2 অফ ওয়াই এর থেকে। বুঝতে পারছি কথা, অর্থাৎ এখানে তুমি ওয়াই নিলে ভেতরে এক্স আসবে অবশ্যই, কারণ এক্স ওয়াই এর মানটা সীমানা বলছে, এখন অবশ্যই এক্স এর মানের সীমানা বলবা। আর প্রথমটার ক্ষেত্রে এখানে এক্স ছিল, এখানে তখন ওয়াই ছিল, এরকম আর কি। সো আমরা দুইটা রিজিয়নকে মোটামুটি এক্সপ্লেইন করলাম। সো এবার আমরা মেইন কাহিনীতে চলে যাই, সেটা হচ্ছে আমরা এই যে প্রথমে এই পার্টটা দেখাইছিলাম যে এই পার্টের ভ্যালু বের করবো, পরে এই পার্টের ভ্যালু বের করবো, দেন দুইটাকে অ্যাড করবো। সো প্রথমে আমরা এই অংশটা নিয়ে কাজ করি। তো অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট কন্ডিশন, del p by y del x into del y সারফেস ইন্টিগ্রাল অফ r, এটাকে লিখব। সো এটাকে লিখতে পারি আমরা now for the first condition, এভাবে একটু লিখে রাখতে পারো, for the first condition মানে first region বা first condition, for the first condition আমরা ওই জিনিসটার মান বের করব। সো একটু করে রাখিয়ে নিই। তো এটাকে এভাবে লেখা যায় closed region of R del p by del y into dx dy, এই পুরো এন্টায়ার থিংটার রেজাল্ট বের করতে হবে। তার আগে কিছু বিষয়কে আরেকটু ক্লিয়ারিফাই করে নেওয়া দরকার। এই যে del p by del y দেখতে পাচ্ছ, এই জিনিসটা কিন্তু এই ভেতরকার p ফাংশনটার ডেরিভেটিভ।
অ্যান্ড এই ডেরিভেটিভকে ওরা আবার ইন্টিগ্রেট করছে। তো আমরা এই জিনিসটা জানি যে ডিফারেন্সিয়েশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ইন্টিগ্রেশন অ্যান্ড ভাইস ভার্সা ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। তার মানে কোনো একটা ডিফারেন্সিয়েট করা, তার মানে যে বক্স করা যে অংশটা সেটা একটা ডিফারেন্সিয়েট করা ভ্যালু। সেই ডিফারেন্সিয়েট করার টোটাল ভ্যালুটাকে আবার যদি ইন্টিগ্রেট করি তাহলে কিন্তু ওই যে আগের মেইন ফাংশন পিটাকে আমি ফিরে পাবো। এটা হচ্ছে এখানকার বেসিক। আর একটা কথা, এই যে ডাবল ইন্টিগ্রালের নিচে আর দেওয়া আছে, আর দিয়ে পুরো রিজিয়নটাকে বুঝাইছে। দ্যাট মিনস এই ডাবল ইন্টিগ্রালটা আসলে আলাদা আলাদা দুইটা ইন্টিগ্রাল, যেখানে একটা সীমানা এক্স থেকে, একটা লিমিট এক্স বরাবর, অন্যটার লিমিট ওয়াই বরাবর। তা চাইলেই আমরা এগুলোকে ভেঙে লিখতে পারি। সো আমরা একটু ভেঙে লিখি পরের লাইনে, যে ধরে নাও ইকুয়াল দিলাম, আমরা দুইটা ইন্টিগ্রেশন সাইনটাকে ভেঙে লিখলাম। প্রথমে একটা ফ্রিকে রেখে দিলাম এখানে, পরে একটা নিয়ে এখানে কাজ করব। সো এটার পরেরটার ভিতরে ডেল পি বাই ডেল ওয়াই ফাংশনটাকে আনলাম। অ্যান্ড যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এই ফাংশনটা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ, তার মানে এটাকে ইন্টিগ্রেটও করতে হবে ওয়াই এর সাপেক্ষে, এই জন্য আমরা আগে ডি ওয়াইটাকে নিয়ে আসলাম। অ্যান্ড এটার বাহিরে আমরা ধরো ডি এক্সটাকে রেখে দিলাম। বুঝতে পারছি কথা? অথবা আমি একটা কাজ করতে পারি, একটু ডিফারেন্ট কালিতে লিখতে পারি। ধরো যে এখানে বাকি থাকা ইন্টিগ্রেশনটাকে এরকম দিলাম, অ্যান্ড এখানে ডিএক্স দিলাম। মানে নীল কালারের অংশটার সাথে ভেতরকার সাদা অংশটার কোনো মিল টিল নাই। সো আমার এখন সাদা অংশটা যেহেতু কাজ করতেছি, সেখানে আমার অবভিয়াসলি লিমিট দিয়ে রাখতে হবে। লিমিটটা কী বলতো, এই যে আমরা যার সাপেক্ষে কাজটা করতেছি বা যে ভেরিয়েবলের সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি সেই ভেরিয়েবলের লিমিট দিতে হবে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট কন্ডিশন। তাহলে ফার্স্ট কন্ডিশনে আমরা এই যে ওয়াই এর সাপেক্ষে কাজ করতেছি, তাই না? তার মানে ওয়াই অক্ষ বরাবর যে লিমিট, সেই লিমিট বসাতে হবে ফার্স্ট কন্ডিশনে। সো দেখো তো, ওয়াই অক্ষ বরাবর আমাদের লিমিটের লোয়েস্ট ভ্যালু কী ছিল? f1 অফ এক্স ছিল, তাই না? অ্যান্ড হাইয়েস্ট ভ্যালু ছিল f2x। দ্যাট মিনস এখানে লোয়েস্ট যে আমাদের লিমিট বা লোয়ার লিমিট, সেখানে মূলত f1 অফ এক্স আসবে, অ্যান্ড উপরে মূলত f2 অফ এক্স আসবে, অ্যান্ড বোথ অফ দোজ টার্ম আর দ্য ভ্যালু অফ ওয়াই বেসিকলি। এই দুটো জিনিস ওয়াই এর মান। ওয়াই ইকুয়াল না দিলেও পারো, বোঝার সুবিধাতে দিলাম আর কি। সো এবার তুমি ব্র্যাকেট দিয়ে ওদেরকে একটা সেফ জোনে আটকাই ফেললা, ধরে নাও যে কাইন্ড অফ লাইক দ্যাট, আটকাই ফেললা। ঠিক আছে? তো পুরো জিনিসটা গোছানো। একটা কাজ করে ফেলতে পারো যে পাশে এক্স এর সীমানাটাও বলে দিতে পারো, যে ওয়াই এর সীমানা যদি এমন হয় তাহলে এক্স এর লোয়ার লিমিট অবভিয়াসলি তুমি দেখতে পাচ্ছ যে চিত্রের ভিতরে এ থেকে বি, তার মানে এ লোয়ার লিমিট অ্যান্ড বি ইজ দ্য আপার লিমিট। তো তুমি বলতে পারো এখানে এক্স ইকুয়াল টু লোয়ার লিমিট এ টু বি। ক্লিয়ার? তো ডাবল ইন্টিগ্রালটাকে ভেঙে লিখলাম এবং পুরো জিনিসটাকে আমরা গুছিয়ে ফেললাম। অ্যান্ড দ্য থার্ড লাইন উইল বি, আমাদের ভেতরের কাজটা আগে করি। দেখো এই যে ডিফারেন্সিয়েট করা পিটাকে যদি আমরা ফার্দার ইন্টিগ্রেট করি তাহলে কী করবো বলছিলাম, প্রথমে পি ফাংশনটাকে রেজাল্ট আকারে পাবো। তো পি ফাংশনটাকে রেজাল্ট আকারে পাইলাম। সে পি আবার আমরা জানি যে প্রথমেই স্টেটমেন্টে বলে দিচ্ছি পি ইজ দ্য ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। সো পি আমার একটা ফাংশন যেখানে ভেরিয়েবল এক্স কমা ওয়াই, এটাকে আমরা এখানে লিখলাম। অ্যান্ড আমাকে অবশ্যই লিমিট বসা দিতে হবে। সো দ্য লোয়ার লিমিট ইজ f1 অফ এক্স অ্যান্ড আপার লিমিট ইজ f2 অফ এক্স। অ্যান্ড আমাদের মনে রাখতে হবে এই f1x মূলত y এর মান এবং f2xটাও কি y এর মান। একটা ব্র্যাকেট দিয়ে ফেলি, ব্র্যাকেট দিয়ে আমি এখানে সেই dxটাকে, এটা লিখতে অসম্ভব হচ্ছে, সেই dxটাকে আমরা ধরো একটু লিখে ফেলি dxটাকে, অ্যান্ড এখানে ইন্টিগ্রেশন সাইনটাকে দিয়ে ফেলি, দ্যাট ইজ x ইকুয়াল টু a থেকে b। পুরোটা আশা করি বুঝতে পারছি। সো পরের লাইন, তার মানে দেখো মাঝখানে যে সাদা অংশটার যে লিমিটের মানটা, এটা আমাদের বসাইতে হবে। সো লিমিটের মানটা কি এক্স বরাবর বসবে এখানে, নাকি শুধু ওয়াই বরাবর বসবে? কারণ এই লিমিটের মানগুলো তো মূলত ওয়াই এর মান, এটা ওয়াই ইকুয়াল টু এত, এটা ওয়াই ইকুয়াল টু এত। দ্যাট মিনস এই মানগুলো শুধু ওয়াই বরাবর বসবে, এক্স বরাবর বসবে না। তার মানে ভেতরের ইন্টারনাল ব্যাপারটাকে আমরা এরকম করে সাজায় লিখতে পারি যে ইকুয়াল টু পি, প্রথমে আপার লিমিটটা বসে, সো এক্স বরাবর তো বসবে না, এক্স ফ্রি থাকবে, ওয়াই বরাবর বসবে। তো ওয়াই এর জায়গায় আমরা f2 অফ এক্স লিখতে পারি, অথবা কাজের সুবিধার জন্য শুধু f2 লিখতে পারি, এটা লিখলে চলবে। অ্যান্ড মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাইতে হবে, অ্যান্ড ফার্দার পি এক্সটা ফ্রি থাকবে, লোয়ার লিমিটে ওয়াই এর জায়গায় জাস্ট f1 অফ এক্স বসবে, সেটাকে আমরা f1 আকারে লিখে ফেললাম। ক্লিয়ার? তো এতটুকু শেষ হইল।
অ্যান্ড দিস ইজ দ্য ব্র্যাকেট। পরে আমাদের সেই ইন্টিগ্রেশনের সাইনটা অপারেটরটা আমাদের নিয়ে আসতে হবে, x equal to a to b and there is dx। ক্লিয়ার? সো এবার দেখো এই যে আমাদের অপারেটর যেটা সেটা এই প্রথম পার্টের সাথে যাবে, আবার আলাদা করে দ্বিতীয় পার্টের সাথেও যাবে। তো আমরা একটু ভেঙে লিখে ফেলি। সো এর পরের লাইনে আমরা কি করতে পারি, দেখো এর পরের লাইনে আমরা আমাদের যে অপারেটর বা ইন্টিগ্রেশনের যে অপারেটর দেখতে পাচ্ছ সেটা ওই দুইটা ফাংশনের সাথে নিয়ে যেতে পারি। সেটা কীভাবে লিখতে পারি, যে from lower limit x equal to a to b the function p x comma f2 and dx, তারপরে minus from a to b and এটা বলতে পারি যে p x comma f1 and dx। সো f1 রিলেটেড যে ফাংশনটা সেটা তো আগে মানে চিত্রের ভিতরে, সেটা নিচে না সবার আগে, সেটাকে আমরা আগে নিয়ে ফেলি সাজানোর জন্য বা গোছানোর জন্য। সো আগে নিয়ে ফেললে ইট লুকস লাইক মাইনাসটা অবশ্যই আসবে a থেকে b p where x comma f1 dx and প্লাস সাইন দিলাম, অ্যান্ড এখানে আসবে a থেকে b তারপরে px comma f2 and again dx। সো ব্যাপারটা হইতেছে এখানে একটা ঝামেলা ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে এ থেকে প্রথমটায় দেখো, প্রথম টার্মে যদি একটু নোটিস করো, আমরা প্রথমে এ থেকে বি মানে পথ পর্যন্ত যাচ্ছি, পরের লাইনও আবার এ থেকে বি পর্যন্ত যাচ্ছি, তাহলে ব্যাপারটা এমন হইতেছে না যে আমরা একই লাইনে দুইবার যাইতেছি। মানে ব্যাপারটা চিত্রটা যদি একটু ড্র করো, আবার ধরো যে দিস ইজ এক্স এক্সিস অ্যান্ড দিস ইজ আওয়ার ওয়াই এক্সিস, এখানে আমাদের সেই রাস্তাটা। সো ধরো যে এই বরাবর রাস্তাটা তুমি দুইটা ভাগে ভাগ করলা, এইটাকে ধরো এ দিলা অ্যান্ড এটাকে বি দিলা। এ বি কেন দিলাম, অ্যাকর্ডিং টু এক্স এক্সিসের ভ্যালু, এই অনুযায়ী আমরা এখানে দিলাম আর কি আন্দাজ করে। সো দেখো এ থেকে বি পর্যন্ত পুরো একটা রোড, এ থেকে বি পর্যন্ত একটা রাস্তা। তুমি প্রথমে এ থেকে বি পর্যন্ত গেলা, পরেও যদি তুমি এ থেকে বি পর্যন্ত যাও তাহলে কি তোমার পুরো রাস্তাটা রোটেট করা হইলো, নাকি এই পুরো এ থেকে বি পর্যন্ত একটা ওপেন পাথ তুমি রোটেট করলা বা সার্কুলেট করলা? মানে পুরোটাকে কমপ্লিট করতে হইলে এই পরের যে এ থেকে বি আছে সেটাকে তোমার বি থেকে এ করে ফেলতে হবে, বুঝতে পারছি? সেই বি থেকে এটা কেমনে করতে হয় সেটা আমরা জানি, কারণ আমরা ফার্স্ট ইয়ার একটা পড়ে আসছিলাম, তোমার কি বলে যে চ্যাপ্টার পড়ে আসলাম ক্যালকুলাস 1-এ, প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল। ওইটার মধ্যে একটা নিয়ম ছিল, তুমি যদি লিমিটকে এক্সচেঞ্জ করতে চাও, মানে আপারকে লোয়ার অ্যান্ড লোয়ারকে আপার বানাতে চাও, তো তোমার সামনে একটা কি আনতে হবে, নেগেটিভ সাইন আনতে হবে। তো ওই ধারাবাহিকতায় আমরা এখানে প্রথমটাকে তো চেঞ্জ করবো না, এটাকে রেখে দিয়ে যার মতো ছিল, from a to b and px f1 dx। এখানে প্লাসে মাইনাসে মিলে মাইনাস হয়ে যাবে, কারণ আমরা লিমিটটাকে চেঞ্জ করে ফেলছি, নিচে b নিয়ে আসলাম, উপরে a নিয়ে আসলাম, and p of x f2 ফার্দার বসবে and dx বসবে এখানে। সো দেখো এবার কাহিনীটা কি করছে, আমরা প্রথমে এই এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে গেলাম এবং বি বিন্দু থেকে ফার্দার এ বিন্দুতে ব্যাক করলাম, দ্যাট মিনস পুরো রাস্তাটাকে কমপ্লিট করে ফেলছি। তো পরের লাইনে এই জন্য আমাকে আর দুইটা ইন্টিগ্রেশন সাইন দিয়ে দুইটা রাস্তা বুঝাইতে হবে না, আমি একটা ইন্টিগ্রেশন সাইন দিয়ে একটা রাস্তা বুঝাই ফেলবো। আরেকটা জিনিস দেখো, যেখানে f1 মানটা কি, f1 হচ্ছে নিচের ফাংশনটা, f1টা হচ্ছে নিচের ফাংশনটা অ্যান্ড f2 হচ্ছে উপরের ফাংশনটা, তাই না? সো আমি পুরো রাস্তা যখন রোটেট করে ফেলি তখন কিন্তু f1 f2 দুইটাই চলে আসে, তখন আমার তাইলে পুরো ওয়াই অক্ষটা মানে একেবারে এই লোয়ার থেকে শুরু করে ওয়াই অক্ষের আপারে পুরোটাকে ভিজিট করা হয়ে যায়। সো তোমার তখন আর f2 f1কে আলাদা করে না বলে দুইটাকে তুমি কি বলতে পারবা, ওয়াই বলতে পারবা। বুঝতে পারছো ব্যাপারটা? সো দেখো এবার আমরা কি করব, মাইনাস সাইনটাকে একটু কমন নিয়ে আর একটু ইজি করে ফেলি। মাইনাস সাইনটাকে কমন নিয়ে ফেললাম, -1 কমন নিলাম আর কি। সো এ থেকে বি পি এক্স কমা f1 dx প্লাস বি থেকে এ পি এক্স কমা f2 and again dx। একটা ব্র্যাকেট চাইলে দিতেই পারো, তোমার উপর ডিপেন্ড করে। অ্যান্ড পরের লাইনে আমরা এখানে মাইনাস সাইনটাকে অবশ্যই রেখে দিব
আর দুইটা ইন্টিগ্রেশন সাইনকে যোগ করে আমরা একটা লিখবো, কারণ আমরা জানি এ থেকে বিতে গেছে, বি থেকে ফার্দার এতে আসছে। সো দুইটাকে মিলে আমরা ক্লোজড ইন্টিগ্রাল লিখতে পারি along with the closed curve C। তখন এই পি এর জায়গায় পি চলে আসবে, আর পি এর যে ভেরিয়েবল এক্স সেটা তো এখানে যা এখানেও তা চেঞ্জ হয় নাই, আর এখানে f1 ছিল, এখানে f2, দুইটা যোগ করলে y পাবো। দ্যাট মিনস পি এর পরে আমরা ডাইরেক্ট এক্স কমা ওয়াই লিখতে পারি। এখানে আমরা এক্স কমা ওয়াই লিখতে পারি ব্র্যাকেট দিয়ে, এবং এটা না লিখলেও কোনো সমস্যা নেই, আমরা না লিখলাম। অ্যান্ড এখানে যে ডিএক্স ছিল সেই ডিএক্সটা মূলত এখানে বসে যাবে। বুঝতে পারছি কথা? ওকে, এখন তার মানে আমরা একটু ওই প্রথম লাইনটাকে আবার এখানে তাহলে আলটিমেটলি কী পাইলাম এখানে? আমরা আলটিমেটলি এখানে পাইলাম যে ডাবল ডেরিভেটিভ অথবা সারফেস ইন্টিগ্রাল অফ ডেল পি বাই ডেল ওয়াই dx dy is equal negative অথবা বলতে পারো closed interval along with the closed curve C p into dx। দুই পাশে -1 দ্বারা গুণ করো, তাহলে পুরো মাইনাস সাইনটা এখানে চলে আসছে। del p by del y dx dy is equal closed integral along with the path C p into dx। ক্লিয়ার? সো এটাকে তুমি 1 নং সমীকরণ দিয়ে ফেলতে পারো। তার মানে কি করলাম দেখো তো, ওই যে দেখাইলাম প্রথমে কার মান বের করব সেই মানটাকে বের করলাম। একটু যদি আমার পেছনে ব্যাক যাই, এই দেখো এই পার্টটা পুরো মাইনাস সহ এই পুরোটার মানই আমরা বের করে ফেলছি। ক্লিয়ার? সো এবার যখন আমরা দ্বিতীয়টার মান প্রথমের মানটা বের করছি কোত্থেকে? এই কন্ডিশন নাম্বার 1 থেকে। ওকে, দ্বিতীয় মানটা যখন আমরা বের করব সেটা বের করব না কন্ডিশন নাম্বার 2 থেকে। সো আমি চিত্রটাকে একটু পুরো জিনিসটাকে নিচে নিয়ে ফেলি কাজের সুবিধার জন্য। এটাকে ধরো কপি করে ফেললাম, এন্ড একটা কাজ করতে পারি, এখান থেকে জাস্ট মুভ করে নিয়ে যাওয়া যায়, কপি টপি করা লাগে না। এটাকে ধরো আমরা এখানে নিয়ে আসলাম। ওকে, সো এবার আমরা এটার মাধ্যমে দ্বিতীয় কন্ডিশনটাকে প্রমাণ করব বা দ্বিতীয় ভ্যালুটাকে বের করব। সো আমরা এই পাশ থেকে ক্যালকুলেশন শুরু করি। সো এটা হচ্ছে মূলত ফর দ্য কন্ডিশন নাম্বার 2, বলে রাখতে পারো চাইলে, ফর দ্য কন্ডিশন নাম্বার 2। সো যখন আমরা মেইন প্রমাণে আসবো, তো আমরা কাকে নিয়ে ক্যালকুলেশন শুরু করব? ওই যে পার্টটা, যে সারফেস ইন্টিগ্রাল অফ del q by del x dx into dy। আগের মতো সিমিলারলি del q by del x মানে হচ্ছে x ফাংশনের ডিফারেন্সিয়েশন করা ভ্যালুটা, তাই না? সুতরাং এই del x by del q by del x টাকে তুমি যদি ইন্টিগ্রেট করো উইথ রেসপেক্ট টু x, তাহলে তুমি q ফাংশনটাকে ব্যাক পাবা। তো আমরা 8টাকে একটু ভেঙে লিখি সেই প্রথমবারের মতো। সো প্রথমে একটাকে এভাবে লিখলাম, পরেরটাকে ধরো এখানে লিখলাম। ওকে, সো এটাকে আমরা কি বলবো, যে এখানে del q by del x টাকে লিখবো, অ্যান্ড যেহেতু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছিলাম, তার মানে ইন্টিগ্রেশনটাও x এর সাপেক্ষে করতে হবে। তার মানে x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলাম, অর্থাৎ dy dx এর মধ্যে থেকে আমি x dx টাকে চয়েস করে রেখে দিলাম, আর বাকি dy টাকে আমি আলাদা একটা রিজিয়নে নিয়ে ফেললাম। ঠিক আছে, অ্যান্ড আমি ব্র্যাকেট দিয়ে ওদেরকে একটা আইসোলেট করে ফেলি। যে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরের একটা পার্ট, ওই টোটাল ক্যালকুলেশনটা কইরা যে রেজাল্ট পাবা তাকে তুমি পরে বাইরে ব্র্যাকেটের বাইরে যা আছে dy তারপরে অপারেটর তার সাপেক্ষে ইন্টিগ্রেট করবা আবার। সো এটা তো গেল একটা পার্ট, কিন্তু আমার তো লিমিট বসাইতে হবে। সো লিমিট না বসালে তো ম্যাথ মিলবে না। দেখো তো ভেতর যে কাজটা করতেছে x এর সাপেক্ষে, তার মানে লিমিটটাও x এর মান বসবে। সো দেখো তো x এর লোয়ার লিমিট কত, g1 of y, অ্যান্ড আপার লিমিট কত, g2 of y। সো আমি সেই জিনিসটাই বসাবো, এখানে লিখতে পারি লোয়ার লিমিটে x ইকুয়াল টু g1 of y,
এক্স ইকুয়াল টু না লিখলেও চলবে, বাট আমি মনে রাখার সুবিধাতে লিখছি আর কি। অ্যান্ড এখানে g2 অফ y। তো এক্স এর মান লিখলে কি হবে, ওয়াই এর মানটা লিখে ফেলে কি হবে, তার সমস্যা নেই, তো লিখে ফেলি। যেহেতু এখানে dy, দ্যাট মিনস এই অপারেটরটা আসলে ওয়াই অক্ষের অপারেটর, প্রথম অপারেটরটা। তো এখানে ওয়াই এর লোয়ার লিমিট হচ্ছে আমার সি, বলতে পারো যে ওয়াই ইকুয়াল টু সি, অ্যান্ড এখানে হচ্ছে ডি। তারপরে পুরো জিনিসটার লিমিটটাকে আমি দিয়ে ফেললাম। ক্লিয়ার? অ্যান্ড পরের লাইনে মূলত যে কাজটা হয়েছে সেটা হচ্ছে এই যে ইন্টিগ্রেট করা কিউটাকে, ডিফারেন্সিয়েট করা কিউটাকে ফার্দার ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো, আমরা কিউ ফাংশনটাকে ব্যাক পাবো, where q is the function of x and y। তো তার আবার লিমিট বসাইতে হবে। সো তুমি লিমিটটাকে চাইলে আগের মতো না বসে এভাবে দাগ দিয়ে বসাইতে পারো, যেখানে লোয়ার লিমিট হচ্ছে g1 অফ y অ্যান্ড আপার লিমিট হইতেছে g2 অফ y। অ্যান্ড তুমি এখানে ব্র্যাকেট সাইন দাও, ব্র্যাকেট সাইন দিয়ে সেই অপারেটর নিয়ে আসো, where y equal to c থেকে d and here is the dy। বুঝতে পারছি? লিমিট এভাবে না লিখে, যদি কমপ্লিকেটেড লাগে এইভাবে লিমিটটা দিয়ে দাও, কোনো সমস্যা নেই, আমাদের ইচ্ছা আর কি। সো দেখো ভেতরের লাইনে এই যে g1 অফ y দেখতে পাচ্ছ, g2 অফ y দেখতে পাচ্ছ, এগুলোর মতো x এর মান। দ্যাট মিনস এই কিউ ফাংশনের লিমিটিং ভ্যালুটা যদি আমরা বসাই, আপার লিমিট বসাই মাইনাস লোয়ার লিমিট বসাবো, সেটা কোন বরাবর? অবভিয়াসলি এক্স বরাবর বসাবো, ওয়াইটা চেঞ্জ হবে না এখানে। সো কিউ থাকলো অ্যান্ড এক্স বরাবর আপার লিমিট বসাইলে g2 y বসাইতে হবে, তো আমরা শুধুমাত্র g2টাকে লিখি কাজের সুবিধার জন্য, অ্যান্ড কমা ওয়াইটা আনচেঞ্জড বসে যাবে। মাইনাস সাইন দিয়ে আবার কিউ লিখলাম অ্যান্ড লোয়ার লিমিট বসাইতে হবে এক্স বরাবর, দিস ইজ g1 অফ y, তো আমরা শুধুমাত্র g1 লিখবো অ্যান্ড ওয়াইটা আনচেঞ্জড থেকে যাবে। ওকে, সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। তুমি চাইলে থার্ড ব্র্যাকেট দিতে পারো, তুমি চাইলে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, ইটস টোটালি আপ টু ইউ। অ্যান্ড এখানে y ইকুয়াল টু c থেকে d হচ্ছে আমাদের লিমিটিং ভ্যালু, অ্যান্ড এখানে dy টাকে বসে যাবে। বুঝতে পারছি ব্যাপারটা? ওকে, দেন আমাদের এই অপারেটর যেটা, সেটা আমরা দুইটার সাথে আলাদা আলাদা করে নিয়ে যাব। সো এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি অনেকটা, যে একটু এই পাশে নিয়ে আসি, ইন্টিগ্রেশন অফ y ইকুয়াল টু c to d q function g2 comma y dy minus integration of c থেকে d q g1 comma y and again dy। সো এখানেও ওই আগের মতো ঝামেলাটা তৈরি হয়েছে, যে আমরা d থেকে c পর্যন্ত গেলাম, ফার্দার আবার সি থেকে ডি পর্যন্ত গেলাম, পরে আবারও আমরা সি থেকে ডি পর্যন্ত গেলাম। তো আমরা একটা কাজ করতে পারি, যে আমরা পরেরটায় মানে সেকেন্ড যে টার্মটা, সেই টার্মটার লিমিটটাকে এক্সচেঞ্জ করতে পারি ডি থেকে সি পর্যন্ত, তাহলে কিন্তু এই সি থেকে ডি অ্যান্ড ডি থেকে সি, তার মানে পুরো লুপটা কমপ্লিট হয়ে যাবে, তাই না? আর এটা হচ্ছে এরকম, যে এই পয়েন্টটাকে তুমি সি ধরে নাও, তাহলে সি থেকে ডি, পরে আবার ডি থেকে সি, তার মানে পুরো লুপটা কমপ্লিট হবে আগেরটার মতো সিমিলারলি। তো তখন তুমি চাইলে কি করতে পারবা, একটু করেই ফেলি আমরা, ব্যাপারটা দেখা যায় y ইকুয়াল টু c থেকে d q g2y ইন্টু dy মাইনাস, আর মাইনাস লিমিট চেঞ্জ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অ্যান্ড y ইকুয়াল টু ফ্রম d টু c, অ্যান্ড এখানে বলতে পারো q অফ g1 y and the dy। সো দুইটাকে অ্যাড করলে তুমি দুইটা ইন্টিগ্রেশন সাইনের পরিবর্তে জাস্ট একটা ক্লোজড ইন্টিগ্রাল ব্যবহার করতে পারবে অ্যালং উইথ দ্য কার্ভ সি। আর ওয়াই এর দেখো এই কিউটা এবং পরে প্রথমটার কিউ এবং পরেরটার কিউতে ওয়াই এর মানটা তো সেম, সমস্যা নেই। আবার এক্স এর মান g2 এবং g1কে যোগ করলে তুমি শুধুমাত্র এক্স পেয়ে যাবা, বুঝতে পারছো? অথবা জি অফ ওয়াইটা পেয়ে যাবা। জি অফ ওয়াই মানে কি, এক্স ইকুয়াল টু জি অফ ওয়াই, তো সুতরাং তুমি এক্স লিখতে পারবা। তার মানে এখানে আমরা কিউ লিখতে পারবো, যা ভেরিয়েবল এক্স কমা ওয়াই লিখে ফেলতে পারি, বাট না লিখলেও চলে। এখানে বাকি থাকে ডিওয়াই, সেটাকে আমরা এখানে নিয়ে আসলাম। বুঝতে পারছি ব্যাপারটা? ঠিক আছে, তো তখন আমরা আসলে কিসের মান পাইলাম বলো তো? আমরা আলটিমেটলি কিন্তু এই যে প্রথমটা, হ্যাঁ, ক্লোজড ইন্টিগ্রাল ওভার দ্য রিজিয়ন আর ডেল কিউ বাই ডেল এক্স ডিএক্স ডিওয়াই ভ্যালুটা বের করলাম। তো একটু লিখে ফেলতে পারবো এখানে চাইলে, যে এই ভ্যালুটার মতো ক্লোজড ইন্টিগ্রাল ওভার দ্য রিজিয়ন আর del q by del x
dx dy is basically that. এটাকে তুমি 2 নং সমীকরণ দাও। এরপরে তুমি দুইটা সমীকরণকে যোগ করো। তুমি যদি দুইটা সমীকরণকে যোগ করো তাহলে তুমি দেখবে যে বাম পক্ষে থাকতেছে। মানে এটা তুমি এরকম বলতে পারো বাই অ্যাডিং নাও adding 1 and 2 দুই নং আর এক নং ইকুয়েশনকে অ্যাড করে আমরা পাই বা we get ডান পক্ষের টার্মগুলো আগে লিখি যে closed integral over the curve C P of dx এক নামটা আগে ছিল, এটা আমি আর টানতেছি না, তোমরা দেখলে বুঝবে, প্লাস q of dy is equal to closed integral over the region R অথবা surface integral over the region R dq by dx dq by dx তারপর হচ্ছে মাইনাস del p by del y and পুরোটা এখানে dx টা and dy টা বসে যাবে, কারণ একটার জন্য dx ছিল, পুরোটা বসে যাবে আর কি। So this is the proof.